শরীরটা যখন খারাপ রয়েছেই, তখন এটাই ঠিক করলাম, আজকে সকালটা যেভাবে শুরু করেছিলাম আড্ডা দিয়ে, এবং সেই ভিডিওটি আমি অলরেডি আপলোড করতে শুরু করেছি, আপনাদের কাছে পৌঁছাবে। আড্ডার মাধ্যমে কিছু কথা এবং আমার সামান্য একটা লেখা, যেটা আমি কিছুটা পড়েছি। তো আমার মনে হলো যতক্ষণ না আমি পৌঁছাতে পারছি গেস্টদের কাছে, আহ, এমনটা হতেই পারে যে আমি আমার মতন করে আপনাদের সাথে গল্প বলি, একটা গল্প বলার আসর তৈরি করি, এবং তারপরে যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা যদি ফলপ্রসূ হয়, তাহলে সেটাকে কোনোভাবে চ্যানেলাইজ করা যেতে পারে। তো সেরকমই একটা প্রচেষ্টা। উম, কিছু পুরনো লেখা তো থেকেই যায় সবার। আমারও কিছু লেখা জমে আছে বহু বছর ধরে, যার শ্রোতা বন্ধু হয়েছেন বেশ কিছু মানুষ, আবার যারা একদমই জানেন না। আড্ডার মাধ্যমে যদি আমি তাদের কাছে পৌঁছাই সেই গল্পগুলো নিয়ে, আমার তো ভালোই লাগবে। তার মূল কারণ হলো যে এই গল্পগুলোর দুটো দিক আছে। একটা হলো গল্পের জন্য গল্প লেখা, আর অন্য দিকটা হলো এই গল্পগুলোকে চিত্রনাট্য ভেবে, চিত্রনাট্য তৈরি করা হবে এইটা মাথায় রেখে গল্পগুলো লেখা। তো গল্পের যে ধারাটা আমি মেনটেন করি বা করেছি এই ক্ষেত্রে, এই গল্পগুলোর ক্ষেত্রে, সেটা অনেকটা তাই, আপনারা হয়তো শুনলে বুঝতে পারবেন। সুতরাং ভালো খারাপ বিচারটা আপনাদের। তবে আমি চাইবো বা চেষ্টা করবো অন্তত আমার সেই গল্পগুলো আপনাদের কাছে যাতে পৌঁছায় অন্তত। তো সেরকমই মানে ডেফিনেটলি মানে কোনো আহ, আমি কি বলবো, মানে কোনো নেগেটিভ কোনো প্রসেস তো নয়ই এটা। আমার জন্য খুব পজিটিভ একটা প্রসেস, যে আমি ফর্চুনেট এনাফ যে আহ, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অন্তত কিছু মানুষের কাছে পৌঁছাতে পারবো, যাদের কাছে আহ, আমার গল্পগুলো থাকবে। হয়তো আজ, হয়তো কাল, হয়তো 6 মাস, 6 বছর পরে তারা শুনবেন। কারণ পাবলিকেশন বা ওই ধরনের প্রসেসের মধ্যে আমি যেতে পারবো কি পারবো না, সেই বিষয়ে আমি খুব একটা শিওরও নই, আর এই মুহূর্তে খুব একটা আগ্রহীও নই বলতে পারি। তো যাই হোক, গল্প তো আমরা বিভিন্ন রকম ভাবেই শুনে থাকি। হ্যাঁ, আমাদের সাহিত্যিকদের লেখা থেকে শুরু করে পত্রিকাতে, দেশে, বিভিন্ন সংখ্যাতে, লিটল ম্যাগাজিনে, এবং সেই সমস্ত গল্প নিয়ে আবার পরবর্তীকালে অনেক কাজ হয়। নাটক, থিয়েটার, ডেফিনেটলি, এখন তো সিনেমা, ওয়েব সিরিজ সবই হয়। আবার কিছু গল্প আহ, এইভাবেই লেখা হয় যাতে তা চিত্রনাট্যে, মানে চিত্রনাট্য হবে সেটা মাথায় রেখেই লেখা হয়। তো আমার ক্ষেত্রে দুটোই প্রযোজ্য। তবে প্রাথমিকভাবে গল্প বলা, প্রাথমিকভাবে গল্পর আকারেই গল্পগুলোকে লেখা, চরিত্র ভিত্তিক কিছু গল্প, সেরকমই একটি গল্প। আমি মানে আমি মানে আই রিয়েলি এক্সাইটেড যে আমি এটা করতে পারছি। একটু মানে জাস্ট বাড়িতে থেকে ওষুধপত্র সাথে নিয়েই হুম, আপনাদের সাথে ইন্টারাকশনটা জারি রাখি, যাতে আমার কানেকশনটা কন্টিনিউ থাকে আপনাদের সাথে, which is very important, I guess, right? So আচ্ছা, এই গল্পটা
ডেফিনেটলি আমার চোখ মাঝে মাঝেই মানে আমার এই কাগজটির দিকে যাবে, খসড়াটার দিকে যাবে, কারণ মুখস্থ তো নয়। হুম, তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের সাথে ইন্টারেক্টিভ ভাবেই গল্পটা বলার। হুম, গল্পের শুরুটা কলকাতার একটি সময়কাল। আতরের গন্ধ তখনো যায়নি। সাবধানে বের হলাম ছোট একটা গলি থেকে বড় রাস্তার মোড়ে। রাত কটা বাজে কে জানে। একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। সময় জিজ্ঞেস করতে ভদ্রলোক আপাদমস্তক একবার দেখলেন। এখন 6:30। পাল্টা প্রশ্ন করি, 6:30? আগে হ্যাঁ মশাই। হকচকিয়ে গেল। বেরিয়েছিলাম তখন তো দুপুর 3টে। এত কিছু হলো, কোথাও একটা উম, ভুল হচ্ছে হিসাবে। দাঁড়িয়ে আছি চৌরঙ্গিতে, মেট্রো সিনেমার সামনে। শহীদ মিনার দেখতে পাচ্ছি আবছা চাঁদের আলোয়। রাস্তাটা বেশ অন্ধকার। মনে হলো আরো একবার কাউকে জিজ্ঞাসা করা উচিত। জানি না এত রাতে ট্রাম বাস পাবো কিনা। হাত ঘড়িটাও বন্ধ। তাও দুবার টোকা মারতে সেকেন্ডের কাঁটা একদাগ সরে থেমে গেল। বসন্তরায় রোডে যেতে ঘন্টা খানেক সময় লাগবে। হ্যাঁ, বসন্তরায় রোড আমার বাসস্থান। অন্ধকার রাস্তায় জমকালো পোশাক চোখে লাগে। একজন মহিলা দাঁড়িয়ে একটি দোকান গোছের ঘরের মানে দোকান বা চলের সামনে দেওয়ালে হেলান দিয়ে। ওদিকে যাব ভাবছি, আলো জ্বলে উঠল। রাস্তার আলো, দোকানপাটে এলো এলো বলে কিছু মানুষের চিৎকার শুনলাম। চোখে হঠাৎ জোরালো আলো এসে পড়ায় ঝাপসা দেখলাম। এক পলক ফেলে ঝাপসা দেখলাম এবং এক পলক ফেলে তাকালাম। দৃষ্টি গেল সোজা শহীদ মিনারের দিকে। প্রায় গোটা বিশেক লোক হুড়মুড়িয়ে এগিয়ে চলেছে। দৌড়চ্ছে কয়েকজন। রাস্তার ওপারে বাসের মতন একটি যান দাঁড়িয়ে, তবে অদ্ভুত তার চেহারা। একতলা, বাদামি হলুদে, বড় বাক্স যেমন হয় সেরকম। ওর দরজায় একজন ক্রমাগত চিৎকার করছে মনে হলো। যানটির গায়ে লেখা কদমতলা হাওড়া। অদ্ভুত এই পর্যবেক্ষণ শেষ হতে না হতেই শব্দ শুনলাম, টিং টিং। দাদা সরে দাঁড়ান। একটা সবুজ রঙের গাড়ি, খেলনা গাড়ি কেন, কয়েকটা কাঁচের গেলাস আর পাতি লেবু রেখে লোকটি গাড়িটি নিয়ে কটমট করে তাকালো আমার দিকে। সরলাম। হনহন করে চলে গেল লোকটা সামনের দিকে। অনুভব করলাম বেশ কিছু ঘটনা একই সাথে ঘটে চলেছে আমার আশেপাশে। ওই জমকালো শাড়ি পরা মহিলা আর একজন কমবয়সী মহিলার কাঁধে হাত রেখে একটি যুবকের সাথে কথা বলছে। যুবকটির পোশাক ভিন্ন। বিলেতি ছবিতে এরকম ধাঁচ দেখেছি। ছোট কলারওয়ালা জামা, তাতে বুক অবধি দুটি মাত্র বোতাম। প্যান্ট জাতীয় যে বস্তুটি সে পরে আছে তা কাপড়ের তৈরি নয়। যাত্রাপার্টির মতো কিছু লোক রাস্তার ওপরে মেলা জামা কাপড় নিয়ে শোরগোল মাতিয়েছে। এদিক থেকেই এলো এলো রবটি এসেছিল। আমি দুপা পিছিয়ে ডান দিকে ঘুরতেই আবার ধাক্কা খেলাম। কি দাদা, দেখে চলুন, ফাঁকা রাস্তায় ধাক্কা খাচ্ছেন। রাস্তাটি ফাঁকা কেন বললেন জানি না।
আমি কিছু বলার আগেই ভদ্রলোক গ্যালানে বলে চলে গেলেন। মানে না বুঝলেও বিরক্তিতে ওনার দিকে তাকানোর অবকাশ মাত্র হারিয়ে গেলেন সামনের ভিড়ে। ফুটপাতে উঠে দাঁড়ালাম। কিছু দূরে কাতারে কাতারে মাথা প্রবেশ করে চলেছে একটা বড় পথ দিয়ে। সে পথ ঘরের মতন আকার নিয়েছে। সিঁড়ির ধাপ বেয়ে নামছে সবাই। 2-4 সেকেন্ড তাকানোর পরই মাথাটা ঘুরে গেল। শরীরে একটা অস্বস্তি বোধ করছি। এমন অশান্ত কোলাহলপূর্ণ পরিবেশ গত 10 বছরে কলিকাতা শহরে দেখেছি বলে তো মনে পড়ে না। বারবার মনে হলো অন্য কোথাও এসে পড়িনি তো। না, এই তো পিসেমশাইয়ের অফিস, রাস্তার একদম মোড়ে এলআইসি বিল্ডিং। তবে তার রংটা পাল্টেছে। একটা আলোর সাইনবোর্ড রাখা মাঝ বরাবর, ঠিক চূড়ার নিচে বড় বড় করে তাতে লেখা বিগ বাজার। আমি কি নেশায় আছি এখনো? চিমটি কাটলাম নিজেকে কয়েকবার। সবকিছু অচেনা লাগছে আমার। মানুষজন, পরিবেশ ক্রমাগত পাল্টে যাচ্ছে চোখের সামনে। দুটো বাচ্চা আমার দিকে তাকিয়ে ফ্যাচ ফ্যাচ করে হাসলো। আমি মুখটা গম্ভীর করাতে একজন বলল, ওই দেখ কেমন সেজেছে, পুরো উত্তম কুমার। অর্থাৎ সাজ পোশাকে যাকে আমরা দেখতে পাচ্ছি তার সেই সাবেকি পোশাক মানানসই যে নয় রাস্তায় দাঁড়িয়ে, সেটা বোঝা যাচ্ছে। অন্য সময় এরকম কথা শুনলে খুশি হতাম, কিন্তু এবারটা নিজেকে বেশ বেখাপ্পা মনে হলো। আমি পুরোনো দিনের স্ট্যাচুর মতন দাঁড়িয়ে, হ্যাঁ নিজেকে ওই রকমই মনে হলো। না, চা খাবো, হয়তো মাথা খুলবে। চায়ের দোকানের দিকেও বেশ ভিড়। ভাবলাম যাই, চায়ের সাথে যদি কথাও হয়। একটা চা দেবেন? মুখ বাড়িয়ে ভদ্রলোক দেখলেন আমায়। ও আপনি? ঘোর কাটলো? না, কাটেনি। তাই এলাম আবার। আপনি একটা চা বানান। আমি সামনের দোকান থেকে আসছি দাদা। এই বলে পাশের পানবিড়ির দোকানটিতে এলাম। ঝকঝকে দোকান। এরকম দোকানে অবশ্য রেফ্রিজারেটর কখনো দেখিনি। বড় রেস্তোরাঁ, অফিস, কাছারি বা বড় বাবুদের বাড়িতে থাকে এর চেহারাও অন্যরকম। কাঁচের দরজা এবং তাতে ভিতরে ঠাসাঠাসি করে রাখা রঙিন সব বোতল, দেখতে কোলার বোতলের মতো। যাই হোক, দোকানদারকে বললাম চামচ দেখি একটা। ভদ্রলোক আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকালেন। চামচ? ওসব নেই। সিলকাট, ফ্লেক, গোল্ড ফ্লেক। সে কি, চামচ নেই? আরে ওসব নেই দাদা, চলে না বাজারে। কি বলছেন ভাই? আরে কে মশাই, চামচ উঠে গেছে। দাদুরা খেতেন। চার মিনার আছে, তবে ফিল্টার চলবে? দোকানদারটি বেশ বিরক্ত বুঝলাম। আর আমি অবাক হলাম। গতকাল রাতেও 2 প্যাকেট চামচ কিনেছি। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে অবশ্য আর কিছুই বলতে ইচ্ছা হলো না। ঠিক আছে, চারমিনারই দিন। 15 টাকা। আমার মুখ হাঁ হয়ে গেল। কি বলে, 1 প্যাকেট চারমিনার 15 টাকা? ন্যাংটা চারু 4 আনা প্যাকেট, ফিল্টার না হয় 12 আনা হবে। এটা শোনা মাত্রই দোকানদার রেগে মেগে কি সব বলল, এবং তারপরে আবার সেটা বাংলা করে বলে আপনার মনে হয় ভুল হচ্ছে দাদা। কণ্ঠস্বরটি নরম, এবং সেটা পাশ থেকে এলো। বেশ সুঠাম এক যুবক, শার্ট প্যান্ট পরে,
অফিস ফেরত বোঝাই যাচ্ছে। কিছু মনে করবেন না, তবে ও ঠিকই বলছে প্যাকেটটির দাম। 8 আনা 12 আনা তো আর চলেই না। ওই ছোট লজেন্স বা চিকলেট। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আমার পকেটে হাত দিলাম। সর্বসাকুল্যে 12টি টাকা রয়েছে। কালই বেতন পেয়েছি 45, আর আজ এক প্যাকেট সিগারেট কিনতে তার প্রায় 1 ভাগ শেষ হয়ে যাবে। আচ্ছা দাদা, বলে হতভম্ব হয়ে কিছু একটা বলবো ভেবে সরে এলাম। কিন্তু এবার যে চায়ের দোকানের পালা, সেখানেও যে চা বানাতে বলে এসেছি, আর এনারা যা বললেন এতক্ষণ তা যদি সত্যি হয়, উম, না, চা খাবো না স্থির করলাম। লোকজনের মাঝখান দিয়ে কোনো রকমে এগিয়ে বাম দিকের রাস্তা ধরে কিছুটা হাঁটলাম। এই রাস্তাটি অপেক্ষাকৃত ফাঁকা। বড় রাস্তার কাণ্ড কারখানা বড়ই বেগতিক। এর আগেও হাঁটা পথে বেরিয়ে বাড়ি গিয়েছি। আজ না হয় তাই যাব। 20 মিনিট মতন হাঁটলাম সোজা। সময় দেখতে না পেলেও একটানা কিছুটা মুহূর্তের মধ্যে দিয়ে সময় মাপার দক্ষতা আমার আছে। বাড়ির দিকেই যাচ্ছি, তবে জানি না কারণ অস্বাভাবিক পরিস্থিতিতেই মানুষ কিছুটা আত্মবিশ্বাস হয়। সামনে একটা মিষ্টির দোকান চোখে পড়লো। খিদে তো পেয়েছেই, জলও তেষ্টা পেয়েছে। ঢুকলাম সাহস করে। ভাই, রসগোল্লা হবে? হ্যাঁ, বসুন দাদা, গরম আছে। বাহ, এতক্ষণ পর কিছু একটা ভালো এলো। 4টি বেঞ্চ পাতা, একটি বৃদ্ধ বৃদ্ধা মিষ্টি খাচ্ছেন। দরজার সামনেই বসলাম। এদিক সেদিক দেখছি। চোখ পড়ল দেওয়াল ঘড়িতে। 7:30টা বাজে। সময়টা চাওয়ালা তার মানে ঠিকই বলেছিলেন। কিছুটা নিশ্চিন্ত লাগলো। বেশি রাত হয়নি। উনি কি ভাবলেন কে জানে, এভাবে চা বলে চলে এলাম, এবং আমার মুখটি আবার হাঁ হয়ে গেল দেওয়াল ঘড়ির পাশে ঝোলানো ক্যালেন্ডারটি দেখে। ক্যালেন্ডারে সাল রেখা রয়েছে 2014। ইংরেজি ক্যালেন্ডার 2014। সামনে রসগোল্লার প্লেট। বাবু, গরম আছে? কথাগুলো কেমন যেন দূর থেকে শুনছি মনে হলো। একটা আয়না চাই। সাল মানে 2014, 2014, মানে মানে নিজেকে দেখতে ইচ্ছা করছে। 84 বছরের একজন যুবককে কেউ দেখেছে বলে তো মনে হয় না। মনে হলো নিজের সাথেই পরিহাস করছি। রসগোল্লা দুটো আমার দিকে তাকিয়ে আছে। 10 মিনিট ধরে ওদের দেখে তারপরে বাধ্য হয়ে খেলাম, এবং ওই বেঞ্চে বসে 12 টাকা দামও দিলাম। বিমূঢ় আমি এবার সোজা বাড়িতেই যাব। হয়তো ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে। কেন যে মরতে গতকাল রেগে মেগে বেরিয়েছিলাম। যাই হোক, কলকাতার রাস্তার হাঁটা পথে পৌঁছাতে আমার কোনোদিনই অসুবিধা হয় না। হাঁটা পথ চিনি, বহু সময় কেটেছে এই কলকাতার রাস্তায় হেঁটে। চৌরঙ্গি থেকে বাড়ি যাওয়ার পথ চেনা পথ। পার্ক স্ট্রিট, মিন্টু পার্ক, শরৎ বোস রোড হয়ে বসন্ত রায় রোড। আমার বাড়ির নাম পদ্মলোচন। বাবা পদ্মনাভ গাঙ্গুলি। বাড়ির নাম রাখা হয়েছে প্রপিতামহের নামে। আমি ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলি, চার পুরুষ উত্তরসূরি রূপে এই 21/1 বসন্ত রায় রোডে আছি। এইভাবে নিজের জন্মকুণ্ডলী আওড়াতে আওড়াতে অর্ধেক রাস্তা হাঁটলাম। আত্মবিশ্বাসে ক্রমাগত প্রহার করা হলে মানুষ কিছুটা দুমড়ে পড়ে। সেরকম বড় অঘটন কখনো হয়নি আমার সাথে। তবে জীবনে প্রথমবার এই সব আজগুবি
ঘটনাগুলো ঘটছে, এরকম একটা আজগুবি সন্ধে কাটাচ্ছি। কেমন যেন গুলিয়ে যাচ্ছে এখনো সব। একাকিত্বের চরম প্রেমিক, আর যেন একা হাঁটতে ভয় পাচ্ছে আমি। অর্থাৎ একাকিত্ব আমার খুব প্রিয় সঙ্গী, কিন্তু আজ কেমন যেন একটা ভয় লাগছে। প্রিয় বন্ধুদের নামও মনে করতে থাকলাম। সমরেশ বিলেতে থাকে, সত্যজিৎ আপাতত দিল্লিতে, আর আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাণী কালী মামার বাড়ি গিয়েছে। তাকে নিয়েই তো যত ঝগড়া। বাড়ির লোক আমাকে গত 3 বছর আগেই বিবাহ বিবাহযোগ্য বলে ঘোষণা করেছিল। সরকারি হাসপাতালে ডাক্তার হওয়ার সুবাদে বহু সজ্জন তাদের কন্যাদান করতে প্রস্তাব রেখেছেন। আমার বাবা এই বিষয়ে খুবই উৎসাহী। তবে মা ক্রমাগত চেষ্টা করেছে তাকে উৎসব মুখর করার আরো বেশি, আর সেখানেই বিপত্তি। ইন্দ্রাণী এবং আমি একই পাড়ায় থাকি প্রায় 10 বছর থেকেছি। ওরা আগে জামশেদপুরে ছিল। বুদ্ধিমতী, সুন্দরী এবং সুগৃহিণী, অর্থাৎ এক শব্দে অনন্যা। তবু কেন জানি না আমরা দুজনেই ঘনিষ্ঠ বন্ধুত্বের সাংসারিক রূপ দেখতে এক্ষুনি প্রস্তুত নই পরাধীন জীবন কাটাতে। পরাধীনতা এক্ষেত্রে হয়তো বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার কিছু নিয়ম, যা মানুষকে বাধ্য করে কিছু কম্প্রোমাইজ, কিছু অ্যাডজাস্টমেন্টে, সেই পরিপ্রেক্ষিতে পরাধীন। যদিও এই পরাধীনতা বিষয়টি ওর বলা, আমি মনে করি না বিবাহ মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। তবে সব মিলিয়ে নিজেকে ঠিক রাজি করিয়ে ওঠা হচ্ছে না। বেরিয়েছিলাম কাল আমার এক ডাক্তার বন্ধুর সাথেই। ও আমাকে বেশ একটা সুরাপানের অত্যন্ত সমাজদার বলে মনে করে। রসিকতা ছাড়াও আরেকটি দিক আছে। গতকাল আমরা 4 জন উত্তর কলকাতার একটি বাড়িতে ছিলাম। নির্মলেন্দুর মামার বাড়ি ওটা, যার বেশ কিছু ঘর এখনো খালি পড়ে থাকে। গত কয়েকদিন যাবৎ কলকাতা মেডিকেল কলেজে ভূত বা প্রেতাত্মা বিষয়ে গভীর আলোচনা হয়েছে। বিগত বহু বছর ধরেই কলকাতার বিভিন্ন পুরনো বাড়ির মধ্যে ভূতেদের অন্যতম স্থান বলে এই মেডিকেল কলেজকে ধরা হয়। আমরা ডাক্তাররা কোনোদিনই এ বিষয়ে সায় দিইনি। ছাত্র জীবনেও বহু রাত থেকেছি কলেজে। ভূত বাবাজি চাক্ষুষ হননি কখনো। কিন্তু আমাদের গতকালের বিষয়ে ঠিক ভূত নয় বা ছিল না। মনস্তত্ত্বেও আত্মা বিরাজমান। মনস্তত্ত্ববিদরা বলেন আত্মার পুনর্জন্ম আছে। আর সেই খোঁজে আমরা গতকাল, অর্থাৎ ওরা 3 জন এবং আমি, একটি প্ল্যানচেটের পরিকল্পনাতে ওখানে যাই। আজ এই আজগুবি সন্ধে তাই আমাকে আশ্চর্য করছে। যে মানুষটি কাল সাহসী পদক্ষেপ নিতে এক পা পিছু হয়নি, সে আজ ভয় না পেলেও বেশ কিছুটা বিব্রত। অবশেষে পৌঁছালাম বাড়ির দরজার সামনে। বাড়ির দরজার একটা বড় অংশে একটি দোকান দেখতে পাচ্ছি। আমাদের বাড়ির সদর দরজা একটি প্রকাণ্ড লোহার গেটে পরিণত হয়েছে। লেখা কুকুর হইতে সাবধান। মানে এমনটা ছিল না। এটা সাবেকি বাড়ি, তার সাবেকি মানে প্রবেশদ্বার যেরকম হয় সেরকম কিছু ছিল। তো প্রকাণ্ড লোহার গেট, সেখানে লেখা কুকুর হইতে সাবধান। চিন্তিত আমি বুঝতে কিছুটা পারার আগেই ওঠার মানে বুঝে ওঠার আগেই পাশে হঠাৎ করে একজন এসে হাজির হলো। গৌতম দা, কোথায় ছিলেন? সবাই আপনাকে কতবার ফোন করে চেষ্টা করছে। আজ অ্যাসোসিয়েশন মিটিং,
আর আপনি মানে অ্যাসোসিয়েশনের থেকে প্রেসিডেন্ট ফোন করছে, আর এবং আপনি ভ্যানিশ ফর দ্য হোল ডে, এতগুলো ইংরেজি শব্দের ব্যবহার করে আমাকে জর্জরিত করলেন যিনি, আমাকে জর্জরিত করলেন যিনি, তাকে আমি ঠিক চিনি না বা চিনতে পারলাম না এই সময়। চলুন, ভিতরে চলুন। জয়াদি চিন্তিত, কাকিমা তো কান্নাকাটি করছেন। এক প্রকার জোর করেই উনি আমাকে ওই কালো গেট দিয়ে ভিতরে নিয়ে গেলেন। বেশ কয়েকটি গাড়ি রাখা, পিলার বা কংক্রিটের থাম, এবং মাথা উঁচু করতেই মাথাটা ঘুরে গেল। পেল্লায় লম্বা লম্বা চারটি টাওয়ারের ন্যায় বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির এক একটা ধাপে কেমন যেন ঠিক বাক্স বাড়ির মতন। চ্যাটার্জি ইন্টারন্যাশনাল অফিস যেরকম দেখতে, অনেকটা ওরকম। দাঁড়ান দাঁড়ান, আপনার ভুল হচ্ছে, এটা আমার বাড়ি নয়। আর আমি, কি বলবেন দাদা, আপনার বাড়ি নয় মানে? আর এমন এরকম সেকেলে পোশাক পরে কেন বেরিয়েছিলেন? দেখুন, আপনার ভুল হচ্ছে। আমি আমি এখানে মানে এই জায়গাতে আমার চার পুরুষের ভিটে, কিন্তু আপনি কে? আচ্ছা, 21/1 বসন্ত রায় রোড তো এটা? ভদ্রলোক হেসে আমার কাঁধে হাত রাখলেন। কি হয়েছে গৌতমদা, ঝগড়া জয়াদির সাথে? আচ্ছা, আপনি না হয় অভিনেতা, তাই বলে এরকম অভিনয় নিজেদের লোকেদের সাথে? না না, আপনার কোথাও একটা একটা ভুল হচ্ছে। আমি ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলি, অভিনেতা নই। এইখানে আমাদের বাড়ি, মানে বাড়ি ছিল। গতকাল আমি যাই উত্তর কলকাতায় বন্ধুদের সাথে, তার এক, আমার এক বন্ধুর মামার বাড়িতে, মানে রাতে ওখানেই ছিলাম। আজ দুপুরে শোভাবাজারে যাই একটি বিশেষ কাজে, তারপর তারপর আপনার, তারপর আপনি আমতাপ্তা করছেন কেন? তারপর আপনি বাড়ি এলেন, আর আমি আপনাকে দরজার গোড়া থেকে পাকড়াও করে নিয়ে যাচ্ছি আপনারই ফ্ল্যাট 2/4-এ, টাওয়ার বি, সাউথ ফেসিং। আসুন এদিকে। উনি আমাকে নিয়ে প্রায় জোর করে একটা লিফটে ওঠালেন। মন বলছে সব কিছু মিথ্যে হচ্ছে, কিন্তু চোখে সব সত্যি দেখে আক্কেল গুরুম হয়ে চলেছে। একটি সুসজ্জিত কাঠের দরজার সামনে আমাকে এনে উনি দরজার পাশে কলিং বেল বাজালেন। দরজার উপরে লেখা গৌতমস। দরজা খুলতেই দেখি ইন্দ্রাণী। ইন্দ্রাণী মানে সেই ইন্দ্রাণী, ইন্দ্রাণী শাঁখা সিঁদুর পরে, পরনে সালোয়ার। প্রথমে ওকে এই পোশাকে দেখে কেমন যেন একটা মানে হকচকিয়ে গেলাম। তবে যে মানে আমি ওকে এই পোশাকে দেখেছি আগে তা নয়, তবে ও কেন? ইন্দ্রাণী, কি তোমার বাড়ি ফেরার সময় হলো? কোথা থেকে ধরে আনলেন ওকে? আরে এই তো নিচ থেকে। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে। ইন্দ্রাণী ওই ভদ্রলোককে ধন্যবাদ জানালেন এবং উনি চলে গেলেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে। ভিতরে চলো, একটা কথা ছিল। কথা তোমার সাথে আমার অনেক আছে, কথা থাকবে এরপরে। আগে এই পোশাক আশাকগুলো ছাড়ো, ফ্রেশ হও, তারপর সব কথা শুনবো। মা কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়েছে, যাও আগে মুখ দেখাও। কেমন অদ্ভুত না ব্যাপারটা? একটা অন্য লোকের বাড়িতে হঠাৎ করে আমাকে প্রবেশ করতে হচ্ছে। যে সামনে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনি, কিন্তু সে বলছে সে আমার স্ত্রী। আর আমার মা, যিনি কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়েছেন, আর আমার পোশাক আশাক নিয়েও কথা হচ্ছে। এবং সবচেয়ে মানে মানে কিছুক্ষণ আগে যেটা সবচেয়ে আশ্চর্য যেটা হয়েছে সেটা হলো ওই শালটা। তার মানে কি কাল রাতে কিছু হলো?
প্ল্যানচেট, শোনা যাক না। অপরের বাড়িতে প্রথমবার গেলে আমি বরাবরই একটু ইতস্তত বোধ করি। ছোটবেলার অভ্যাস। কোন ঘরে যেতে হবে বুঝতে পারছি না। যে ঘরে আমি দাঁড়িয়ে চোখ গেল সেই দিকেই। বেশ সুন্দর সাজানো গোছানো এবং দেওয়ালে দুটো ছবি। তার একটাতে আমারই মতন একজন ভদ্রলোক, অন্যটিতে ইন্দ্রাণী। হ্যাঁ, এই ছবিতে আমার গোঁফ প্রস্তুতি নেই। আচ্ছা, ওই ভদ্রলোক বললেন ওর নাম জয়া। ইন্দ্রাণীর ডাক নাম তো ইরা। আর আমরা, মানে আমি আসার পর থেকে বাবার কথাও কেউ বলেনি। আর মা তো, মানে সব বহু বছর আগে। অবিশ্বাসের বীজ দানা বেঁধে উঠছিল। কেউ যেন ক্রমাগত তার গোড়ায় জল দিয়ে চলেছে। এই ঘরের পর্দার রং হালকা নীল, দেওয়াল সাদা। উৎপলবাবুর একটি বড় ছবি টাঙানো, কিন্তু সে ছবি। তুমি এখনো দাঁড়িয়ে? মানে কোন ঘরে? আরে মা, নিজের ঘরে ভাবি। প্লিজ যাও, ভালো লাগছে না আমার। তিনটে ঘর এদিক ওদিক। একটা থেকে বেতালের আওয়াজ শোনা যাচ্ছে, সম্ভবত ওটিই হবে। আমি, শ্রীযুক্ত পদ্মজিৎ গাঙ্গুলি, অন্যের বাড়িতে চেনা মানুষের সামনে, একটি অচেনা বোধ নিয়ে, গৌতম বলে কারো মায়ের সামনে নিজেকে তার ছেলে হিসাবে আস্তত্ব আশ্বস্ত সরি আশ্বস্ত করতে যাচ্ছে। আমার প্রত্যেকটি পদক্ষেপ খুব ভারী মনে হচ্ছে। ঘরে প্রবেশ করে যাকে দেখলাম, তিনি আমার মায়ের মতন সুন্দরী বটে, কিন্তু আমার মা নন। মানে হতে পারেন না। খোকা, এসেছিস বাবা? আয়। কোথায় ছিলি তুই? বলতে বলতে ওরা চোখে জল চলে এলো। প্রায় হুড়মুড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। ওই মানে শুয়েছিলেন উঠে। কেমন একটা অদ্ভুত অনুভূতি, বলতে পারবো না। এক মা তার ছেলেকে জড়িয়ে কাঁদছে, সেই মুহূর্তটি আমি ঠিক মিথ্যে করতে পারছিলাম না। আর সত্যিটা কি তা বুঝে উঠতে পারছি না। আপনি, মানে মানে আপনি, তুমি শো। আমি আসছি, তুমি রেস্ট নাও। উনি আমার গালে হাত রাখলেন, আমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বললেন, যাও, মুখে কিছু দাও। আহারে, সারাদিন কিছু খাসনি না রে। আমি যাই। আহ, তা- আপনি, তুমি একটু আরাম করো। উনি যেন স্বস্তির হাসি হাসলেন। বাইরে বেরিয়েছি, তখনও হৃৎকম্পন যথারীতি তীব্র। জানি না কি পরীক্ষা চলছে আমার সাথে। মানুষ হিসেবে আমি বেশ জেদি, তাই ক্রমাগত এসব সত্যিগুলিকে মিথ্যে প্রমাণ করব কিভাবে তাই মনে হচ্ছে। নিজের চেহারাকে বারবার দেখছি। সামনের মানুষ সেই একই চেহারাকে অন্য একজন বলে ভাবছে। মনস্তত্ত্বের ডুয়াল আইডেন্টিটির কথা শুনেছি, কিন্তু সে তো অন্য বিষয়। দেখলাম সোফার ওপরে একটা পাজামা ও পাঞ্জাবি রাখা, তোয়ালে বাথরুমে রাখা আছে। তুমি কি শ্যাম্পু করবে? না না, ঠিক আছে। আচ্ছা, যা করবে তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। বাথরুমের ভিতরে গেলাম, আয়নার সামনে দাঁড়ালাম, জামা ধুতি খুললাম, চশমা খুললাম, মুখে জল দিলাম নিজের দিকে। এইভাবে আগে কখনো দেখিনি নিজের চিবুক, বুক, পা এবং বাকি শরীরের সমস্ত অঙ্গ দেখছি। 2 মিনিট এইভাবেই দাঁড়িয়ে রইলাম। আওয়াজ এলো,
গিজারটা চালিয়ে নাও, ঠান্ডা পড়ছে। আসলাম আমি। আমি যদি আমিই না হই, তাহলে জুন মাসে কলিকাতায় ঠান্ডা পড়তে পারে? বাথরুমটি বেশ বড়, নানা রকমের কল, একটা বাথটাবও আছে। আমাদের বাথরুম বড় ছিল, তবে তার এত গহনা ছিল না, সুগন্ধিও ছিল না। একটি কল ঘোরালাম, বেশ ঠান্ডা জল এলো মাথার উপরে, গায়ে। আমি ঠায় দাঁড়িয়ে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর সরলাম, বেরিয়ে নতুন জামা কাপড় পরলাম, গৌতমের পোশাক, আমার শরীরে গৌতমের পোশাক। শরীরটা আমার, কিন্তু বাকি সবার সামনে আমি যে গৌতম, এটা ঠিক এখনো কেমন যেন, কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। মানে প্রশ্নগুলো জমে জমে ক্রমাগত একটা পাহাড়ের আকার নিচ্ছে, আর তার উত্তর, যদিও বা আমার সামনের মানুষটি যদি ইন্দ্রাণীই হয়, যাকে জয়া রূপে পরিচয় দেওয়া অলরেডি হয়েছে, বা তিনি দিচ্ছেন আমার স্ত্রী হিসাবে, হয়তো একমাত্র সেই বলতে পারবে। একটা বিরতি দিতে চাই। ইন্দ্রাণীকে বহুবার কাছ থেকে দেখেছি, এবং আমরা একসাথে থিয়েটার বা সিনেমা করেছি বেশ কিছু। দিনের পর দিন বাড়ির ছাদে আড্ডা দিয়েছি। হ্যাঁ, এখানে বলা ভালো যে ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলির একটি অন্য পরিচয়ও আছে, যে অভিনয়, থিয়েটার, সিনেমা এগুলি ভালোবাসে। মূলত থিয়েটারই, সিনেমা মানে তো ওই একটা দুটো, বাট কলেজের সময় থেকেই থিয়েটারের সাথে যুক্ত, এবং সেই সূত্রেই ইন্দ্রাণী, এবং সেই সূত্রেই বাকি সব কিছু। যাই হোক, আজ এই মানুষটি জয়া। জয়া চা নিয়ে এলো, চা নিলাম, তবে ওর চোখের দিকে তাকাতে ভয় করছে। কথা বলা ও শুরু করলো। এবার জানতে পারি সারাদিন কোথায় ঘোরা হলো। মনে মনে ভাবলাম, ও কি আমার কণ্ঠস্বরেও পার্থক্য করতে পারছে না? পরক্ষণেই তাক লাগলো আরো একটি কথা ভেবে, জয়া এবং ইন্দ্রাণী সমকণ্ঠীয় বটে। বললাম, আমি আমি নির্মলেন্দুর সাথে বেরিয়েছিলাম। নীরু মানে আমাদের নির্মলেন্দু ঘোষাল, মানে আমাদের সহপাঠী, সহকর্মী। জয়া আমার মুখের দিকে তাকিয়ে। আমি কাপা গলায় বলে যাচ্ছি, হ্যাঁ, ওর সাথে ওর মামার বাড়ি যাই গতকাল, চিতপুরে। এবং এই কথাগুলো আমি যেন একটা বাচ্চা ছেলের মতন আউড়ে যাচ্ছি, যেমন মানে কনফেশন যেমন হয় বড়দের সামনে। ওখানেই ছিলাম রাতে। আজ সকালে বের হই, তারপরে শোভাবাজারে একটি কাজ সেরে রাত হয়ে গেল, তারপরে আমি এখানে। গৌতম, তুমি আজ সকালে বেরিয়েছিলে বাড়ি থেকে, কাল রাতে তুমি এখানেই ছিলে আমার সাথে। নির্মলেন্দু? আর নির্মলেন্দু তো আমি তোমার সহকর্মী, মানে সে তো, তোমার ফোন কোথায়? সকালে রিং হচ্ছিল, দুপুরের পর থেকে বন্ধ বলছে। অবাক হলাম। ফোন মানে? মোবাইল ফোন, গৌতম। আমি মানে যেটা পরে বেরিয়েছিলাম, আস্তিন মার্কা একটা জামা, তার পকেটে সিগারেটের প্যাকেট ছিল। কাল রাতে আহ, এছাড়া খুচরো পয়সা
টাকা? আচ্ছা গৌতম, কাল রাত 1টা নাগাদ সমরদা ফোন করেছিলেন। আজ ওনার সাথে স্ক্রিপ্ট নিয়ে বসার কথা। সেটা কি তোমার মনে আছে? উনি কম করে 20 বার চেষ্টা করেছেন, তারপর আমায় বাধ্য হয়ে কল করেন। মোবাইল ফোন শব্দটি নতুন। সোজাসুজি চোখ রেখে কথা বলতে এতটা অস্বস্তি কখনো হয়নি। চেনা বা অচেনা কোনো মানুষের সাথেই সামলানোর চেষ্টা করলাম। বললাম, "আহ, ও মানে ফোনটা ফোনটা মনে হয় ফেলে এসেছি। এটা বড় ভুল হচ্ছে, সেটা ঠিক করা খুব দরকার।" কি ভুল হচ্ছে শুনি? আর তুমি মোবাইল ফেলে এসছো? মানে হারিয়ে গেছে? জয়ের এই প্রশ্ন বা অন্য যে কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে এখন নেই। মনে হলো সোজাসুজি কথাগুলো তবু যেন বলা দরকার। আচ্ছা, আমরা কি ওই মানে ওই বারান্দায় দাঁড়িয়ে একটু কথা বলতে পারি? ঘরে ঢুকেই পর্দার আড়ালে বারান্দা চোখে পড়েছিল। এই দীর্ঘকায় বিল্ডিং এর 17 তলা থেকে আকাশ দেখতে ভালোই লাগে নিশ্চয়ই, কিন্তু আমি এই মুহূর্তে নিজের কথা বলার জন্য ওই বারান্দা ঠিকই বেছে নিলাম। চলো। আমার হাত ধরলো। শিহরণ হলো একটা। কি হলো? চলো। বারান্দাটা বেশ লম্বা নয়, মানে বেশি লম্বা নয়, কিন্তু 4জন মানুষ পাশাপাশি দাঁড়াতেই পারেন। দুটি সুন্দর গাছ দুধারে রেলিংয়ে, মাথার উপরে আলো। বলো, কি বলবে তুমি? হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাই, আসলে আসলে আমি আমার বাড়ি আসছিলাম, আর নিচে ওই ভদ্রলোক আমাকে এখানে নিয়ে এলেন। মানে মানে এখানে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি এখানে ছিল। বাড়িটার নাম পদ্মলোচন। আমি সেই বাড়ির ছেলে। মেডিকেল কলেজে পড়াই, মানে চাকরি করি। আর আমি না আমি 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 আপনার স্বামী গৌতম নয়। জয়ার দিকে তাকালাম, ওর হাত কাঁপছে। চায়ের কাপটি পড়ে যাবে মনে হলো। ও এক হাত রেলিংয়ে ধরলো, মাথা নিচু করে রাগ নিয়ে বলল, তুমি অভিনয় করতে করতে পাগল হয়ে যাচ্ছ আস্তে আস্তে। কিছু বলতে পারলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। জয়া ক্রমশ আরো যেন অস্থির হয়ে পড়ছে। চরিত্র তোমার আত্মার অপহরণ করছে গৌতম। হঠাৎই কাছে চলে এলো। আমি দাঁড়িয়ে আছি আড়ষ্ট ভঙ্গিতে, সংকুচিত। ইন্দ্রাণী নয়, জয়া আমার হাত ধরে আছে। গৌতম, তুমি খেয়ে নিয়ে শুতে যাও। ইউ নিড রেস্ট। দেখবে কাল সকালে সব ঠিক হয়ে যাবে। খাও, give medicines to you. Please take rest. And please don't do this again. আমরা সারা দিন আজ সকলে, বিশেষ করে মা, প্রথম চরিত্র, অভিনয় সব কিছু থাকবে, কিন্তু তুমি মানুষটাই যদি নিজেকে চিনতে না পারো। ইন্দ্রাণীর এই কথাগুলো, বা বলা ভালো জয়ার এই কথাগুলো, ঠিক যেন আমার কাছে বুমেরাঙের মতন আসছে। আসছে, চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। বিশ্বাস না করাই হয়তো স্বাভাবিক জয়ার জন্য। বসার ঘরে আমাকে বসতে বলেও রান্নাঘরের দিকে গেল। মা এলেন একটু পরে। খেতে বসার সময় লক্ষ্য করলাম কালো
বড় স্ক্রিনের ন্যায় একটা বস্তু। মনে হলো এতে সিনেমা চলে, যেরকম টিভি টেলিভিশন আমরা দেখি সেরকমই তাকিয়ে আছি তার দিকে। মা বললেন, টিভি দেখবি খোকা? না না, খিদের তাড়না ছিল। খুব বেশি কথা না বলে যত তাড়াতাড়ি খাওয়া যায় সেটাই চেষ্টা করলাম। মা বললেন আবার জয়ার দিকে মুখ করে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তোমরা। ওর চোখ মুখ কেমন যেন বসে গেছে। হ্যাঁ মা। আপনি 3টে রুটি খান আজ। জয়া আমাদের খাইয়ে তারপর বসবে বুঝলাম। ডাল রুটি, ধোকার ডালনা এলো। 4টে রুটি দিয়ে ধোকা খেলাম। মিষ্টি এলো, নলেন গুড়ের সন্দেশ। জয়া বলল আজ দুপুরেই নাকি এনেছে। দোকানের নামও বলল, তবে চিনতে পারলাম না। রান্নার স্বাদটা অবশ্য এদেশি, এটুকু বুঝতে অসুবিধা হয়নি। পেট ভরেছে তোমার? আর একটা রুটি দেবো? আমার পেট ভরে গেছে। উঠি আমি। হ্যাঁ যাও, শোবার ঘরে যাও, আমি খেয়ে আসছি। হ্যাভ ইউর মেডিসিনস। আমি খুব আহ, তাড়াতাড়ি উঠে যেতে চাইছিলাম। কি জানি, হয়তো একা থাকাটাই নিরাপদ বলে মনে হচ্ছে। হাত ধুয়ে সামনের ঘরটিতে প্রবেশ করলাম। বেডরুম। নতুন সবকিছুর মধ্যে এতক্ষণে যা করছিলাম তার নিজের সাথে। কিন্তু এই ঘরে যদি থাকতে হয়, মনে হলো সেই অধিকার হয়তো আমার নেই। ইন্দ্রাণীর সাথে যদিও বা থাকা যায়, কিন্তু জয়া, তাকে তো আমি চিনিও না। অন্তত এই জয়াকে তো আমি চিনি না। উপায় কি জানি না। পাশ ফিরে ঘুমিয়ে পড়বো। ওষুধ লাগবে না জানি, ক্লান্ত থাকলে ঘুম চলে আসে। খাবার পর একটু ক্লান্ত তো লাগছেই, সেটা বোধহয় অনেকটা হাঁটার জন্য। বোধ করলাম আলো জ্বালা রইল অন্যের বিছানায়, কিন্তু এই মুহূর্তে সত্যি কিছু করার নেই আমার। ঘুম এসেছে কখন জানি না, ভাঙল একটা উষ্ণ স্পর্শে। এই মুহূর্তটি আমি সামলানোর জন্য প্রস্তুত নই। অনুভব করলাম জয়ের হাত আমার বুকে বিলি কাটছে। ওর পায়ের আঙুল আমার আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহ আনলো। ঘুরলাম আমি। বললাম, ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। হাসলো, মাথায় হাত দিল। ঘুমাও, কাল দেখবে ভালো লাগবে সব। ভোর হলো একটা গানে। বুঝলাম ওই মোবাইলে বাজছে গান। চোখ খুলে দেখি কাপড় বদলাচ্ছে জয়া। ঘাড় ঘোরাতেই আমি জেগে গিয়েছি দেখে বলল, সমরদা এসে বসে আছেন, ওঠো তুমি। চা বানানো হচ্ছে, মনে হয় সমরদা বেরোবেন তোমাকে নিয়ে। কথাগুলো কানে নিমিত্ত মাত্র গেল। পরশ থেকে এইভাবে দেখতে নেই, কিন্তু নিজ স্ত্রী ভেবেই ও আমার সামনে কাপড় পাল্টাচ্ছে। নারীর রূপ আমার কাছে কামনার তো কোনোদিনই ছিল না, তবু জয়ার গঠন যেন আকর্ষণীয়, ভারতীয় এক আদর্শ নারীর রূপ। যাই হোক, উঠে পড়লাম আমি। বাথরুমে গেলাম, চোখে মুখে জল দিয়ে আয়না দেখলাম। না, ঘুমের পরেও বদলায়নি কিছু। হাসলাম মনে মনে। বসার ঘরে আসতেই দেখি নির্মলেন্দু বসে আছে। সমরদা, মানে সমরদা যে নির্মলেন্দু, মানে তাহলে সমরদা কে, নির্মলেন্দু, সেটা জানবো কিভাবে? যাই হোক, খুশি হলাম। এসে বললাম, অনেকক্ষণ বসে আছিস না? ও আমার দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ, বস, কথা আছে। হ্যাঁ আমারও। ওর সামনে গিয়ে বসলাম। চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, বেরোতে হবে এখন, বুঝলি, এখান থেকে বেরোতে হবে। একটা বড় ভুল হয়ে
গেছে, মানে একটা ভুল হয়ে চলেছে রে। ঠিক আছে, আমি শুনেছি সব টেলিফোনে, তাই তো সকালবেলা ছুটে এলাম। কোথায় যাবি বল? মেডিকেল কলেজ। আচ্ছা। আমরা দুজনে ব্রেকফাস্ট খেলাম। জয়াকে নির্মলেন্দু ডাকলো, বৌদি আমরা বেরোবো, মাসিমা খেয়েছেন তো? হ্যাঁ, মা তো সকালে উঠেই আচ্ছা ঠিক আছে, আপনারা আহ, আচ্ছা আমরা গাড়িটা নিয়ে বেরোচ্ছি, আমি আপনাকে ফোন করছি। আহ, আপনি, আচ্ছা না ঠিক আছে, আমি বরং গাড়িটা রেখেই যাচ্ছি, আমরা যাই, আপনি গাড়িটা নিয়ে পরে আসবেন। না না, গাড়ি আছে, আমি তো অফিস যাব, অফিস থেকে আমি গাড়ি পেয়ে ওখান থেকে চলে যাব। কালপুরুষ নামে একটা পত্রিকায় ইন্দ্রাণী চাকরি করত। দৈনিক পত্রিকার জগতে কালপুরুষ এক নতুন আলোড়ন তৈরি করে, আর ইন্দ্রাণী সেই আকাশের উজ্জ্বলতম নক্ষত্র ছিল। আমরা বেরোই তাহলে, জয়াকে বললাম। ও মাথা নাড়ল, কেন জানি না, আমি হঠাৎ করে একটু অভিনয়ই করলাম। হ্যাঁ এসো, বিকেলে একসাথে ফিরবো, তখন কথা হবে। রাতের পোশাক ছেড়েই এসেছিলাম, অন্য একটা পাঞ্জাবি পাজামা রাখা ছিল, সেটা পরে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। পাশে আমার চেনা নির্মলেন্দু, আর জয়ার কথায় সমরদা। বেরিয়ে পড়লাম সত্যের খোঁজে। লিফটে নির্মলেন্দু বলল, ও আমাকে বলেছে তুই কাল রাতে অসংলগ্নভাবে কথা বলছিলি, তবে আমি বুঝেছিলাম যে কোথাও একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা তুই গাড়ি কিনলি কখন? নির্মলানন্দ একটু ইতস্তত হয়ে বলল, গাড়ি মানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ গাড়ি তো ছিলই, চল। নির্মলেন্দুর মামার বাড়িতে একটা গাড়ি দেখেছি, তবে সেটা, যাই হোক, তবে মানুষটা যে ভুল বলছে না সেই ভয়টা আর নেই। কাল রাত থেকে যা সব অদ্ভুত ঘটনা ঘটছে তা নির্মলেন্দুকে বলতে হবে। কি মনে হলো নির্মলেন্দু জামার কলার চেপে ধরলাম, বললাম, আচ্ছা তুই নির্মলেন্দু তো? হ্যাঁ, হ্যাঁ আমি নির্মলেন্দু, চল গাড়ি যেতে যেতে কথা হবে, গাড়িতে যেতে যেতে কথা হবে। লিফট থেকে বেরিয়ে একটা সম্পূর্ণ অন্য সাদা গাড়ি দাঁড়িয়ে এবং আমরা সেই গাড়িতে উঠলাম। বিদেশি গাড়ি, তবে অত্যাধুনিক, যা প্রথমবার দেখছি, বাকি সব কিছুর মতোই। দেশপ্রিয় পার্কের সিগন্যালে দাঁড়ালো গাড়ি। আমি যেন ধৈর্য রাখতে পারছি না। নির্মলেন্দুকে বললাম, তোর কাছে একটা সত্যি জানতে চাই আমি। কি বল? এখন কটা বাজে? 10:15? না না, মানে এখন এটা এই সময়টা কি? তারিখটা বল, সালটা বল। ও আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুতভাবে হাসলো। ওর হাসিতে ব্যঙ্গের থেকেও কেমন যেন এক সহানুভূতির প্রকাশ পাচ্ছি আমি। কিন্তু আমার মনের মধ্যে যে তোলপাড় হয়ে চলেছে, তার স্থিতি আসবে যদি এই সব কিছু মিথ্যে হয়ে যায়। পরের সিগন্যালে গাড়ি দাঁড়ালো। নির্মলেন্দু আবার আমার দিকে তাকিয়ে হাসলো। তুই মেডিকেল কলেজ তুই মেডিকেল কলেজ চল, সব ঠিক, সরি, তুই মেডিকেল কলেজ চল, সব ঠিক হয়ে যাবে। আমি এর মানে বুঝলাম না, চুপ করে রইলাম বাকি রাস্তাটুকু।
মেডিকেল কলেজের ভিতর দিয়ে গাড়ি এসে থামলো নিউরোলজি ডিপার্টমেন্টের সামনে। গাড়ি থেকে নেমে একজন বয়স্ক লোককে দেখেই ও কোলাকুলি করলো। তারপর আমাকে বলল, আয় এদিকে। কাঁচের দরজা খুলে একটি ঘরে এসে আমরা হাজির হলাম। আমাকে বসতে বলল, নিজে পাশের ঘরে চলে গেল। আগে কখনো আসিনি এখানে। শীততাপ নিয়ন্ত্রিত ঘর, তারই একটি অংশে আরেকটি ঘর। ওরা কথা বলছে বুঝলাম। বসে আছি কেমন একটা ঘুম মেরে। পরীক্ষার ফলাফল জানানোর পর যেন আমার বাবা হেডমাস্টারের সাথে কথা বলতে গেছেন। এরপর কি হবে জানি না। নির্মলেন্দুর সাথে আরেকজনও এলো এবার, পরনে স্যুট। আমি এনাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কে মনে পড়ছে না। নির্মলেন্দু বললেন, ডক্টর, আহ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ডক্টর আচার্য তোর সাথে কিছু কথা বলবেন। উনি এই শহরে কিছুদিন হলো এসছেন এবং অন্যতম মনোরোগ বিশেষজ্ঞ। মনোরোগ বিশেষজ্ঞ আমার সাথে কথা বলবেন কেন? প্রশ্ন করলাম নির্মলেন্দুকে। উনি কি আমাদের কাজের ব্যাপারে কিছু বলবেন? মানে আমি, মানে আমাদের রিসার্চ ওয়ার্ক, আমি তোকে নিয়ে একবার ক্যান্টিনে বসতে চাই প্লিজ। নিশ্চয়ই নিশ্চয়ই, বসবে। তার আগে আমরা একটু কথা বলে নিই। ডক্টর আচার্য বললেন, চলুন আমার সাথে। এই ঘরের চেহারাটি রোগী দেখার ঘরের মতন হলেও বেশ বড়। বসুন। সমরেশ, আপনিও বসুন। ডক্টর নির্মলেন্দুর দিকে তাকিয়ে বলল সে। ও বসলো সামনে সোফাতে। আমি আবার হতভম্ব হয়ে নির্মলেন্দুর দিকে তাকালাম। ডক্টর আচার্য আমার কাঁধে হাত রেখে বলতে শুরু করলেন, আপনার সাথে আমি একা কথা বলতে পারতাম, কিন্তু মনে হচ্ছে আপনি অনেকগুলো প্রশ্ন নিজের মনে জমিয়ে রেখেছেন এবং আপনি খুব চিন্তিত, সন্ত্রস্ত। তাই সমরেশবাবুকে থাকতে বললাম। আপনার আপনার ঠিক কি মনে হচ্ছে? মানে আপনি গতকাল যখন বাড়ি ফিরেছেন, বা আপনি বলছেন তার আগের দিন আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, এবং আপনি সময়কাল জিজ্ঞেস করছেন, মানে আপনি কেন, এটা আপনার কি মনে হচ্ছে? রাগ হলো আমার। কি বলছে? মানে আমি ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলি, মেডিকেল কলেজের স্টুডেন্ট, কৃতি ছাত্র ছিলাম, তারপরে প্রফেসর। সেখান থেকে আমার কাজ শুরু, এবং মানে আমাদের সময় তো আহ, যাই হোক, মানে এই প্রশ্নগুলো কেন করছেন আমি জানি না, তবে হ্যাঁ আমাদের সময় কিছু উত্তাল সময় কেটেছে 60-এর দশকে। তার ফলস্বরূপ আমরা কিছু আন্দোলনের সাথে যুক্ত হই। তখন পথনাটিকা, অভিনয় এইগুলো হয়েছে। সেই সূত্রেই আমার কিছু মানুষের সাথে আলাপও হয়। কিন্তু তার সাথে এখনের সম্পর্ক কি, মানে আর এই সময়কালটা আমি সত্যি বুঝতে পারছি না। মানে আমি গতকাল দেখেছি, আর মানে আমি চিনতে পারছি না কলকাতা শহরের এই পরিবর্তনের কারণ, নাকি আমার কোনো ভুল হচ্ছে। বিজ্ঞানের ছাত্র আমি নই, কিন্তু অবভিয়াসলি আমরা সবাই টাইম মেশিনের কথা শুনেছি। মানে আমি কি জানি না, আমরা একটা প্ল্যান সেট করতে গিয়েছিলাম, এটুকু আপনাকে প্র্যাকটিক্যালি বলতে পারি। আহ, দেখুন, আমি যাকে চিনি, আমার সামনে যিনি বসে আছেন ও কিন্তু আমার ব্যাচমেট। আর একজন যিনি আমার বাড়িতে আছেন, মানে আমার স্ত্রী হিসাবে যাকে আমার সাথে পরিচয় করানো হচ্ছে, তাকেও আমি চিনি, কিন্তু সেটা মানে সে ইন্দ্রাণী, তাকে আমি চিনি সেই সময়কাল থেকে যখন আমি সবে ডাক্তারি পাশ করে ওই
ষাটের দশকে কাজ করতে শুরু করেছি তার কিছুদিন পরে ডক্টর আচার্য চুপ করে রইলেন কিছুক্ষণ। বললেন, আপনি আহ, জল খাবেন? না, কেমন একটা ভিতরে রাগ হচ্ছে আমার। গৌতম বাবু, গত 2 বছর ধরে আপনি এই হাসপাতালে চিকিৎসাধীন। মানে, কি বলছেন নির্মলেন্দু? তুই কি পরিহাস করছিস আমার সাথে? প্লিজ, আই মিন। নির্মলেন্দু আমাকে কেন জানি না আমার হাত দুটো চেপে বলল, প্লিজ ওনার কথা শোন আগে। আমরা সকলে চাই তুই সুস্থ হয়ে ওঠ। দরজায় আওয়াজ হলো, দরজায় একটা নক হলো। জয়া ও আর একজন ভদ্রমহিলা এসে দাঁড়ালেন। ডাক্তার আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, আপনার স্ত্রী কাল সকালে ফোন করে জানান আপনি আবার বেরিয়ে পড়েছেন ধুতি পাঞ্জাবি পরে। ঠিক যেভাবে আপনাকে আমরা আপনার শেষ ছবিতে দেখেছি। জনসমক্ষে এরকম অপদস্থ হয়তো আপনি কখনো হননি, কিন্তু আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। তার কারণ হলো আপনি নিজেকে চিনতে পারছেন না। নির্মলেন্দুর দিকে তাকিয়ে বললাম, নির্মলেন্দু, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ডাক্তার আবার আমার হাতটা ধরলেন। মনে করতে পারছেন না, তাই তো? ওনাকে চিনতে পারেন? অপর মহিলার দিকে চোখ গেল। আপনার সহকর্মী ও বন্ধু ইন্দ্রাণী আপনারই সাথে আপনার শেষ ছবিতে অভিনয় করেছিল। 2012-তে মুক্তি পায় আপনার শেষ ছবি মুখোশ, যেখানে আপনি ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলির চরিত্র করেছিলেন। ছবি মুক্তি পাওয়ার 10 দিনের মাথায় আপনি একইভাবে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হন। থানা, পুলিশ কয়েকদিন, প্রায় 15 দিন বাদে আপনাকে চিৎপুরের একটি বাড়ির সামনে পাওয়া যায়। স্থানীয় এক যুবক থানায় খবর দেয়। তখন আপনি প্রায় জ্ঞানহীন অবস্থায় ছিলেন। এই হাসপাতালে আনা হয় আপনাকে। চিকিৎসা চলেছে আপনার, ট্রাস্ট মি। না, ঠিক ট্রাস্ট হচ্ছে না। এবার আমি বললাম, বিশ্বাস করুন, আমি সে নয় যাকে আপনারা গৌতম ভাবছেন। ডক্টর আচার্য খুব ঠান্ডা মাথায় নির্মলেন্দু এবং জয়ার দিকে তাকালেন। জয়া কথা বললো এবার। গৌতম, এবং জয়ার গলা কাঁপছে, বোঝা যাচ্ছে ও নিজেও কিছুটা অসুস্থ, অস্থির, এবং স্বাভাবিকভাবেই আহ, পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট ওয়ারিড হয়ে রয়েছে। তোমার অভিনীত চরিত্র তোমাকে অসুস্থ করে প্রথমবার 1998-তে, আমাদের বিয়ের বছরেই। সে সময় তুমি 2 দিনের জন্য অসংলগ্ন কথা বলেছিলে এবং চিকিৎসার পর আবার সুস্থ হয়ে ওঠো। আমরা সবাই ঝুঁকি নিয়ে 5 বছর তোমাকে মূল, মেন স্ট্রিমে অভিনয় করতে দিইনি সেই অর্থে। হ্যাঁ, তুমি কাজ করেছো কিছু কিছু, কিন্তু তুমি চিকিৎসায় ছিলে। তারপর সব ঠিক থাকায় 2003 সাল থেকে তুমি আবার কাজ শুরু করো। ডক্টর সেনগুপ্ত, যিনি তখন তোমায় দেখছিলেন, তার সম্মতিতেই এই পদক্ষেপ নেওয়া হয়। সব ঠিক চলেছে গৌতম 2012 অবধি। তারপরেই 2012-তে তোমার ছবি মুখোশের মুক্তি। তুমি অসুস্থ হওয়ার আগে এবং পরের কিছু ভিডিও আমরা এনেছি। জয়া টেবিলে রাখা একটা ছোট বক্স, একটা ছোট যন্ত্রের মতন কিছু বার করলো এবং সামনে একটা
সিনেমার পর্দা যেমন হয় খুলে গেল। আমি দেখতে থাকলাম। সাদা ধুতি পাঞ্জাবিতে কথা বলছে ডক্টর পদ্মাজিৎ গাঙ্গুলি। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? 3রা জুন দুপুরে। কোথায় যাচ্ছিলেন? চিতপুরে। আপনার নাম? ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলি। স্ক্রিনটি হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি নিশ্চুপ। আবার পর্দায় ছবি ভেসে উঠল। ছবিতে ইন্দ্রাণী আর আমি হাঁটছি সোনাঝুরির রাস্তায়, ওর হাত ধরে কথা বলছি। কিছু দূর গিয়ে দাঁড়ালাম আমরা, পরস্পরের দিকে তাকিয়ে নিকটে এলাম, তারপর চুম্বন করলাম একে অপরকে। ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠল। স্ক্রিন চেঞ্জ হলো। আমি ধুতি পাঞ্জাবিতে চৌরঙ্গির মোড়ে হন্তদন্ত হয়ে, সাথে আরও 3জন একই পোশাকে। মিনারের নিচে এসেছি। রাস্তা পার হব, আচমকা একটা আওয়াজ। বাসের খুব জোরে শব্দ। অনেক লোক ছুটছে। আবার স্ক্রিন বদলালো। আমি স্থির তাকিয়ে রইলাম চলমান ছবির দিকে। জনবহুল প্রেক্ষাগৃহ। অ্যাওয়ার্ড দিচ্ছেন মৃণাল সেন, আমাকে ফলক দিচ্ছেন। পর্দায় লেখা ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টিং 2012। আমি অ্যাওয়ার্ড নিতে আসছি হুইল চেয়ারে। এটা আমি। আমি আমি এটা আমি চিনতে পাচ্ছি আমাকে। কিন্তু জয়ার দিকে তাকালাম। হ্যাঁ, তুমি। তুমি তখনও অসুস্থ, তবে ধীরে ধীরে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছ। পরে স্ক্রিন এলো। আমি কথা বলছি মায়ের সাথে কাঁচের ঘরে বসে। তারপর এলো আমি জয়ার সাথে রবীন্দ্রসঙ্গীত গাইছি। আসা যাওয়ার পথের ধারে কেটেছে মোর দিনগুলি। এই দিন তুমি বাড়ি থেকে বেরিয়েছো বলে যেটা দাবি করছো, সেটা এই দিনের রাত। নিজেই দেখো সময়। জয়া আবার টাইমটা পিছনে নিয়ে গিয়ে দেখালো রিলটা। স্ক্রিনে বসার ঘর, ঘড়িতে রাত 11:30। পাশে ক্যালেন্ডার, 3rd নভেম্বর 2014। স্ক্রিনটি বন্ধ করলো জয়া। আমার দিকে তাকালো। তুমি গতকাল বেরিয়েছিলে বাড়ি থেকে, 3রা জুন নয়। 3রা জুন মুক্তি পেয়েছিল তোমার ছবি, 2 বছর আগে। এই দেখো, ও ইন্দ্রাণী, আমি জয়া। এই ইন্দ্রাণীকে আমি চিনতে পারছি না, কেন জানি না। জয়ার কণ্ঠস্বরে চাপা আর্তনাদ, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এখনো। ওই তো ইন্দ্রাণী। তাহলে ও নিজেকে জয়া বলছে, আর যে মহিলা পাশে দাঁড়িয়ে রয়েছেন তাকে আমি চিনি না। সমরেশ নির্মলেন্দু নয়, আর আমি অসুস্থ গৌতম সেন। বাস্তব তাই বলছে, দেখাচ্ছে আমায়। চোখ বন্ধ করলাম। শান্ত গলায় বললাম, একটু একা থাকা যাবে? একটু একা থাকা যাবে? ডক্টর আচার্য এবং সমরেশবাবু আমাকে ধরলেন। অসুস্থ বোধ করছেন? একদম না। ওরা সহানুভূতি দেখিয়ে একটা খাটে শোয়ালেন। যা বলল, তুমি শো, আমরা বাইরে আছি। ওরা সবাই বেরিয়ে গেল। আমি শুয়ে শুয়ে মনে করার চেষ্টা করছি গৌতমকে, জয়াকে। 3রা জুন, আমার পুরনো বাড়ি, মেডিকেল কলেজ, আমার ছেলেবেলা, জয়া, রূপী, ইন্দ্রাণী, সবই। পদ্মজিতের স্মৃতি, এবং তারই পর বারবার মনে আসছে, কে আমি? এই প্রশ্নটা ধোঁয়াটে করে দিচ্ছে সব। আর সত্যি বলতে কি, কোনো রকম শারীরিক অসুস্থতা আমি বোধ করছি না। এই ঘরে একটা হালকা যন্ত্র সঙ্গীত বাজছে। বাইরে দরজার কাছে দাঁড়িয়ে কথা বলছে ওরা, বিশেষত জয়া এবং ডক্টর। ওর কি আবার তাহলে? ও সুস্থ, কিন্তু মানসিকভাবে এখনো প্রস্তুত নয়। আর এইবার যে বিশ্বাস নিয়ে নিজেকে পদ্মাজিৎ গাঙ্গুলি বলছে, তাতে ভয় পাবার মতন কারণ আছে জয়াদেবী। যদি খুব ভুল না হয় আমার, ও নিজের চেষ্টায় গৌতমকে ফিরিয়ে আনতে চাইছে না। কি বলছেন ডাক্তার? কান্নার সুর গলায়।
2 মিনিট পরে জয়া ভিতরে এলো, খাটের কাছে এসে আমার পায়ের দিকে বসলো, আমার দিকে তাকিয়ে চোখে জল, আমার হাত ধরে কাঁদছে। আমি বুঝতে পারলাম ও গৌতমকে ফেরত চাইছে আমার কাছ থেকে। হতবাক আমি, নিরুপায় আমি, ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলি, যে বা যারা আমার আত্মার অপহরণ করেছে নির্মমভাবে। গৌতম বা মুখোশের আড়ালে ডক্টর পদ্মজিৎ গাঙ্গুলি। নমস্কার।